হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম গাইডলাইন একাডেমিতে। এবং আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ জুনাইদুল ইসলাম প্রতীক। তো আমরা আমাদের এসএসসি কেমিস্ট্রির 6 নম্বর অধ্যায় অর্থাৎ মৌলের ধারণা ও রাসায়নিক গণনা পড়তেছিলাম, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের লেকচার নং 6। আমাদের গত লেকচারে আমরা দেখছিলাম শতকরার সংযুতি কি এবং ওইটা দিয়ে ম্যাথ করে কিভাবে। আজকে আমরা তার পরের টপিকটাই দেখব, অর্থাৎ আজকের আমাদের টপিকের নাম হইতে যাচ্ছে স্থূল সংকেত। শতকরা সংযুতিকে কাজে লাগিয়ে কিভাবে স্থূল সংকেত বের করা যায় সেইটা আজকে আমরা আজকের লেকচারে দেখতে যাচ্ছি। তো চলো আজকের লেকচার শুরু করা যাক। তো আমাদের এই শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয় করার জন্য আমাদের প্রথমে স্থূল সংকেত কি সেটা জানতে হবে। এখন স্থূল সংকেতের সংজ্ঞাটা আমি বোর্ডের মধ্যে লিখে রাখছি, তোমরা যদি একটু দেখো যে যে সংকেত অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত অনুপাত প্রকাশ করে তাকে স্থূল সংকেত বলে। সুতরাং স্থূল সংকেত দিয়ে বোঝায় কোনো একটা যৌগের ভিতরে পরমাণুগুলো কতটা করে আছে, সেই সংখ্যাটাকে বা সেই জিনিসটাকে বলা হয় অনুপাত। তো অনুপাত মানে হচ্ছে মূলত একটা তুলনা। অনুপাত দিয়ে বোঝায় মূলত তুলনা। তুলনা এখন কিরকম তুলনা? কিরকম তুলনা? ধরো আমি একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে নিলাম আপেল, 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 এবং নিলাম ম্যাঙ্গো, ম্যাঙ্গো, ম্যাঙ্গো। এখন তুলনাটা কিরকম? আমি এই পাত্রের মধ্যে কয়টা আপেল, কয়টা ম্যাঙ্গো নিছি, এই জিনিসটাই মূলত এই অনুপাত দিয়ে বোঝানো হয়। কিভাবে? তখন এইখান থেকে লিখা হয়, এখান থেকে লিখা হয় যে আপেল অনুপাত ম্যাঙ্গো ইজ ইকুয়াল, আপেল আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই দেখো পাঁচটা আপেল আছে, পাঁচটা ম্যাঙ্গো আছে কয়টা? তিনটা। বুঝছো? এই যে এমনি তুলনা করা হয় যে এখানটায় আপেল আছে পাঁচটা, ম্যাঙ্গো আছে তিনটা। বুঝছো? এই এই অনুপাত দেখে আমরা এইটার ভিতরে কাহিনীটা জানতে পারি। তো আমরা দেখব এখন আমাদের এই যে স্থূল সংকেতটা কি মিন করে, বা এইখানটাতে এই টপিকটার ভিতরে স্থূল সংকেতটাকে আমরা কিভাবে ডিল করব সেইটা। তো আমরা তো সবাই জানি পানির সংকেত কি বলতো? নিশ্চয়ই H2O, রাইট? তাহলে H2O থেকে আমরা কি দেখতে পাই? এখানটাতে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাতটা কত বলতো? পানি বানাইতে গেলে আমার দুইটা হাইড্রোজেন লাগবে এবং দুইটা হাইড্রোজেনের জন্য একটা অক্সিজেন লাগবে, রাইট? অর্থাৎ তখন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা দাঁড়ায় 2:1, রাইট? আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে আমাদের এই স্থূল সংকেতের আন্ডারে আমরা জানবই না যে পানির সংকেত হচ্ছে H2O। আমরা জানবই না যে পানির ভিতরে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1। এটা আমরা জানবই না। আমাদের ক্যালকুলেশন করে এই মানটা বের করতে হবে। এটা বের করতে হবে ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন করে এই মানটা বের করতে হবে, এবং তখন এই মানগুলো দেখে আমরা বলতে পারবো পানির সংকেত হবে এইটা। সেম ভাবে আমরা জানবই না সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সংকেত হবে H2SO4, অথবা এদের অনুপাতটা হবে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের অনুপাতটা হবে 2:1:4। এই জিনিসগুলো আমরা জানবই না এই স্থূল সংকেতের ভিতরে, আমরা এটা জানবই না বা এটা জানবই না। আমাদের ক্যালকুলেশন করে এই অনুপাতটা বের করতে হবে, এবং অনুপাতটাকে সাজায় আমরা বুঝতে পারবো যে সালফিউরিক অ্যাসিডের সংকেত অ্যাকচুয়ালি H2SO4ই হবে। বুঝতে পারছো? তো আসো আমরা দেখি এই জিনিসগুলাকে ম্যাথের মধ্যে কিভাবে ডিল করা যায়। তো আসো এখন ম্যাথ করা যাক। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই একটা ম্যাথকে কাজে লাগিয়ে কিভাবে এই শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত বের করা যায় সেইটা দেখব। আর এই শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত বের করতে আমাদের এই যে রুলসগুলা যে অ্যাপ্লাই হবে সেগুলো আমরা পর্যায়ক্রমে এই একটা ম্যাথ দিয়েই দেখব। তো আসো শুরু করা যাক। তো ম্যাথটা যদি আমরা একটু তাকাই ম্যাথটার দিকে, আমাদের কি বলছে?
আমাদের বলছে কোনো একটা যৌগে, আমরা ওই যে যৌগের নামটা জানি না, কোনো একটা যৌগে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। এখন হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুতি যথাক্রমে এত এবং এত % দেয়া আছে। এখন বলছে উক্ত যৌগের স্থূল সংকেত কত, বুঝছো? তো আসো এখন এটাকে সলভ করি, এবং সলভ করতে আমাদের হেল্প করবে কোনগুলা, আমাদের এই রুলসগুলা। তো আমরা একটা একটা করে দেখি। তো এটা সলভ করার জন্য আমাদের প্রথম যে রুলসটা আছে সেটা এইটা, কি বলে, শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে এটাই করি। তাহলে এখন যদি আমরা লিখি যে শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি, তাহলে যদি ভাগ করি তখন কি হয় বলো তো? আচ্ছা, তাহলে আমাদের প্রথম পরমাণুটা কি, হাইড্রোজেন। হাইড্রোজেনের শতকরা সংযুতি কত? 11.11%। আচ্ছা, এখন নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা, তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুতি এটা, তাহলে হাইড্রোজেনের ভর কত আমরা তো সবাই জানি 1, তাহলে এটা ভাগ করলে আসে 11.11, রাইট? আচ্ছা, এরপরে হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের শতকরা সংযুতি কত দেয়া আছে? 88.89%। এবং এর ভর কত, অক্সিজেনের ভর কত আমরা সবাই জানি 16, রাইট? যদি তুমি না জানো এখনো অক্সিজেনের ভর 16, তুমি প্লিজ ওই পর্যায় সারণীটা আরেকবার দেখো, ওখান থেকে ভরগুলো মুখস্থ করো, এগুলো সামনে প্রচুর লাগবে, ঠোঁটের আগালে থাকতে হবে এই প্রত্যেকটা ভর। আচ্ছা, যাই হোক, এখন তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তুমি দেখতে পারবা এইটা আসে 5.55। আচ্ছা, তাহলে দেখো তো আমাদের প্রথম রুলসটা ডান, শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, এটা ডান, রুল 1 ডান। এন্ড রুলস 2 তে কি বলছে, ক্ষুদ্রতম ভাগফল দিয়ে প্রাপ্ত ভাগফলগুলোকে পুনরায় ভাগ করতে হবে। তাহলে দেখো তো ক্ষুদ্রতম ভাগফল দিয়ে এই দুইটার মধ্যে কোনটা ক্ষুদ্রতম, 11.11 না 5.55? নিশ্চয়ই ক্ষুদ্রতম হচ্ছে এইটা, অর্থাৎ এই সেই ক্ষুদ্রতম ভাগফল, এবং এই ক্ষুদ্রতম ভাগফলগুলোকে মানে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে প্রাপ্ত ভাগফলগুলোকে, তাহলে প্রাপ্ত ভাগফল হচ্ছে এগুলাকে পুনরায় ভাগ করতে হবে। আসো এখন এটা করি। এখন আমাদের হেডলাইনটা হবে অনেকটা এরকম যে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে প্রাপ্ত ভাগফল গুলোকে পুনরায় এখানে লিখি, পুনরায় ভাগ করি। আচ্ছা, ভাগ করি। তাহলে ক্ষুদ্রতম ভাগফল কোনটা? 5.5। তাহলে আসো এখন আবার করি। তাহলে এবার আমরা এই যে হাইড্রোজেন নিলাম, হাইড্রোজেনকে আগের বারের ভাগফল ছিল 1.11, এবং এইটাকে এবার এই যে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ দেব 5.55। এইটাকে ভাগ করলে আমরা দেখতে পারবো কত, দেখো তো, 55, এই মানটা আসে কত, 2.001 বা 2, এটা মানটা আসে 2। বুঝতে পারছো? আচ্ছা, তুমি সেম ভাবে এবার যদি অক্সিজেনেরটাকে ভাগ করো, অক্সিজেন আগের প্রাপ্ত ভাগফল কত ছিল? 5.55, এবং ক্ষুদ্রতম সংখ্যাটা কত? ওই 5.55ই, তার মানে এইটা হচ্ছে এই সেই 5.55। এটাকে ভাগ করলে আসে হচ্ছে 1। সে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে প্রাপ্ত ভাগফলগুলোকে পুনরায় যদি ভাগ করি তাহলে এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ আমাদের 2 নাম্বার পয়েন্টটাও শেষ। এখন 2 নাম্বার পয়েন্টের আরেকটু লেজ আছে, ভাগফলগুলোকে অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে।
আমাদের তো পূর্ণ সংখ্যাই হয়েছে। আচ্ছা, না হলে পূর্ণ সংখ্যা বানাতে হবে। যদি এটা পূর্ণ সংখ্যা না হইতো, মনে করো এইটা যদি মনে করো তোমার ক্যালকুলেশন করে এই মানটা মনে করো আসছে 1.98, মানটা এরকম আসছে, তখন তোমাকে এই মানটাকে একটা পূর্ণ সংখ্যা ধরে নিতে হবে। সেটা হচ্ছে এটা কার কাছাকাছি, 2-এর, তখন এর মানটা হবে 2। আবার ধরো তোমার এই ক্যালকুলেশন করে এবার এই মানটা আসছিল কোন একটা ম্যাথের ক্ষেত্রে, এটা মানটা আসছে মনে করো 0.97, তাহলে এইখানে এই 0.97 রাখা যাবে না, এটাকে কাছাকাছি একটা ধরে নিতে হবে। এটা কার কাছাকাছি, এটা 1-এর কাছাকাছি, তখন তোমাকে এটা ধরে নিতে হবে 1। বুঝতে পারছো? ওই কথাটা এখানে লেখা আছে, ভাগফলগুলোকে অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে, না হলে পূর্ণ সংখ্যা ওরকম বানাতে হবে। বুঝতে পারছো? এটা আমাদের এবারকার কাজে লাগেনি, আমাদের ম্যাথে এগুলা দরকার ছিল না, আমাদের ডাইরেক্ট পূর্ণ সংখ্যাই বের হয়েছে। আচ্ছা, তার মানে আমাদের 2 নাম্বার পয়েন্টও শেষ, 2 নাম্বার পয়েন্টও ডান। এখন আমাদের 3 নাম্বার পয়েন্টে আছে মৌলসমূহের প্রতীকের নিচে ডান পাশে ওই পূর্ণ সংখ্যা বসিয়ে স্থূল সংকেত নির্ণয় করতে হবে। অর্থাৎ এখন দেখো মৌলসমূহের প্রতীক, এখন এইখানকার প্রতীকগুলা কি কি আছে বলতো? এই যে হাইড্রোজেন, অক্সিজেন, তাহলে এই হাইড্রোজেন এবং অক্সিজেনের ডান পাশে যদি আমি এই সংখ্যাগুলো বসাই, তাহলেই আমাদের স্থূল সংকেত নির্ণয় করা হয়ে যাবে। এইখানটায় লিখি, আমরা যদি লিখি হাইড্রোজেন ও অক্সিজেন এর ডান পাশে নিচে পূর্ণ সংখ্যা বসাই, তাহলে যদি এই যে হাইড্রোজেনের নিচে ডান পাশে, হাইড্রোজেনের ডান পাশে নিচে, এই যে হাইড্রোজেনের ডান পাশে এবং নিচে পূর্ণ সংখ্যা এই যে H, আবার অক্সিজেনের ডান পাশে নিচে, ডান পাশে নিচে এই জায়গায় পূর্ণ সংখ্যাটা বসাই, তাহলে এই যেই সংকেতটা পাওয়া যাচ্ছে এইটাই হবে আমাদের স্থূল সংকেত, স্থূল সংকেত। এবং তখন এইটাতে লেখা হয় অতএব নির্ণেয় স্থূল সংকেত H2O1। এখন তুমি যদি আমাদের 4 নম্বর পয়েন্টার দিকে একটু তাকাও, দেখবা পূর্ণ সংখ্যা 1 হলে নিচে ডান পাশে লেখার প্রয়োজন নাই। এখন দেখো এই যে পূর্ণ সংখ্যা তো এখানটায় 1 হয়েছে, অর্থাৎ এই 1টাকে আর লিখতে হয় না, তখন অ্যাকচুয়ালি পূর্ণ সংকেত হয়, তখন অ্যাকচুয়ালি ফাইনালি পূর্ণ সংকেতটা হয় H2O। এই যে শেষ। বুঝতে পারছো? এই ছিল স্থূল সংকেতকে কাজে লাগায় ম্যাথ করার উপায়, এবং স্থূল সংকেতের ভিতরে এই রুলসগুলা কিভাবে ইউজ হয় তার একটা ভিজুয়ালাইজেশন। বুঝতে পারছো? আশা করি তোমরা এই জিনিসটা ধরতে পারছো এবং আমাদের এগুলা সাজায় কিভাবে এটা দেখতে পারছো। তো চলো আরেকটা ম্যাথ করা যাক। তোমরা যদি আমাদের সেকেন্ড ম্যাথটার দিকে তাকাও, সেকেন্ড ম্যাথটায় বলা আছে কোনো যৌগের মৌলসমূহের শতকরা সংযুক্তি, শতকরা সংযুক্তিটাকে একটু শর্ট করে লিখছি, শতকরা সংযুক্তি হাইড্রোজেনের এত পার্সেন্ট, সালফারের এত পার্সেন্ট এবং অক্সিজেনের এত পার্সেন্ট দেওয়া আছে, এর স্থূল সংকেত বের করো। তাহলে আমাদের এই স্থূল সংকেত বের করতে হবে। এখন তোমরা জানি কিভাবে বের করে, স্থূল সংকেত বের করতে আমাদের এই রুলসগুলো বা এই নিয়মগুলো অ্যাপ্লাই করতে হবে। তো আসো অ্যাপ্লাই করি। প্রথমটা আমাদের কি ছিল, তাহলে হচ্ছে শতকরা সংযুতিকে নিজ 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 পারমাণবিক ভর দ্বারা ভাগ করি, ভাগ করি। এই যে আমাদের প্রথমটা নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি, তাহলে কি আছে হাইড্রোজেন, হাইড্রোজেন আছে কত 2.04 এর শতকরা সংযুক্তি, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, এটাকে ক্যালকুলেশন করলে আসে 2.04। আচ্ছা সমস্যা নাই। এরপর আসে কি সালফার, সালফারের শতকরা সংযুক্তি করো কত 32.65। সালফারের পারমাণবিক ভর কত বলো তো? সালফারের পারমাণবিক ভর 32। এটা কিন্তু ভুললে কিন্তু চলবে না, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠোঁটের আগালে থাকতে হবে। তাহলে এইটাকে যদি ক্যালকুলেশন করো কত আসে বলো তো?
32.65 ডিভাইডেড বাই 32, 1.02, 1.02, বুঝছো? আচ্ছা, এরপরে আমাদের কি আছে? অক্সিজেন। অক্সিজেনের অক্সিজেনের শতকরা সংযুক্তি কত? 65.30। অক্সিজেনের পারমাণবিক ভর কত? নিশ্চয়ই 16, রাইট? এটা যদি ক্যালকুলেশন করো কত আসে আমাকে বলো বলো বলো। 65.30 ডিভাইডেড বাই 16, এটা আসে 4.08, 4.08। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম শর্ত অ্যাপ্লাই করা শেষ। এখন দ্বিতীয়তে আসি। ক্ষুদ্রতম ভাগফল দিয়ে প্রাপ্ত ভাগফলগুলোকে পুনরায় ভাগ করতে হবে। তাহলে আসো করি। তাহলে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে প্রাপ্ত ভাগফল গুলোকে পুনরায় ভাগ করি। আচ্ছা, তাহলে দেখো তো ক্ষুদ্রতম ভাগফল কোনটা? 2.04 নাকি 1.02 নাকি 4.08? নিশ্চয়ই এই যে এইটা সবচেয়ে ক্ষুদ্রতম। তাহলে এই ক্ষুদ্রতম ভাগফল দিয়ে প্রাপ্ত ভাগফলগুলোকে পুনরায় ভাগ করতে হবে। তো আসো এখন, হাইড্রোজেন কত? 2.04, এইটাকে ভাগ করতে হবে কত? 1.02 দিয়ে। ভাগ করলে কত মানটা আসে আমাকে বলো। এটা তো 2 আসে, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। ক্যালকুলেশন কি ইউজ করবো? এটা হচ্ছে 2। আচ্ছা, তাহলে সালফারেরটা আসো তো। সালফারেরটাই তুমি দেখো, এটা আছে কি 1.02, ক্ষুদ্রতমটা 1.02, ভাগ করলে কত আসবে? নিশ্চয়ই 1ই আসবে। আচ্ছা, এরপরে কি আছে? অক্সিজেন কত আছে? 4.08, 4.08। আমাদের ক্ষুদ্রতম মান কোনটা? 1.02, 1.02, 4 2 8 0, 4 অক্ষে 4, তার মানে এটা করলে আসবে 4। তো আমাদের এখন এই জিনিসগুলা যদি এদের ডান পাশে ছোট করে লিখি তাহলেই আমাদের মানটা পাওয়া যাবে। তো এখন আমরা লিখি। তো আমাদের 2 নাম্বার পয়েন্টটাও ডান। এখন এটা লিখি, মৌলসমূহের প্রতীকের নিচে ডান পাশে পূর্ণ সংখ্যা বসিয়ে পাই। মৌল সমূহের প্রতীকের নিচে পূর্ণ সংখ্যা বসিয়ে বা বসাই, পূর্ণ সংখ্যা বসাই। আচ্ছা দেখো তো আরেকটা কথা, এইখানটাতে কি কোনো ভগ্নাংশ বের হইছে, ভাঙ্গা সংখ্যা বের হইছে? নিশ্চয়ই বের হয় নাই। এখানে সবগুলোই পূর্ণ সংখ্যা। যদি ভাঙ্গা সংখ্যা বের হইতো আমরা কাছাকাছি পূর্ণ সংখ্যা বানাই নিতাম, রাইট? আচ্ছা, তাহলে আমাদের ওই কাজটা করতে প্রয়োজন হয় নাই। তো যাই হোক, আসো তাহলে মৌলসমূহের প্রতীকের নিচে বসিয়ে পাই। তাহলে হাইড্রোজেনের ডান পাশে ছোট করে নিচে এই 2 বসিয়ে পাই, এই যে 2। অক্সিজেন সরি হাইড্রোজেনের পাশে সালফারের ডান পাশে নিচে পূর্ণ সংখ্যা বসিয়ে পাই 1। আচ্ছা, এবার কিছু অক্সিজেনের ডান পাশে নিচে ছোট করে পূর্ণ সংখ্যা বসিয়ে পাই এইটা, রাইট? তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার কি হবে? যেহেতু 1 আসছে, আমাদের 4 নাম্বার রুল বলে পূর্ণ সংখ্যা 1 হলে নিচে ডান পাশে লেখার প্রয়োজন নেই। তাহলে আমাদের এখন ফাইনাল আনসার। অতএব নির্ণেয় স্থূল সংকেত কি বলতো? H2SO4। বুঝতে পারছো? এই ছিল মূলত শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত বের করার নিয়ম, স্থূল সংকেতের পরিচয়, স্থূল সংকেতের কনসেপ্ট। তো আশা করি তোমরা এই সবগুলো জিনিস বুঝতে পারছো। আচ্ছা, যদি তোমাদের এই ক্লাসটা একটুও যদি উপকার করে, ভাইয়াকে জাস্ট একটু কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টটা আমাকে অ্যাকচুয়ালি অনুপ্রেরণা দেবে সামনের ক্লাসগুলো আরো ডেডিকেশনের সাথে নেওয়ার জন্য।
তো তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাও। আরও যদি তোমাদের কোনো মতামত থাকে যে ভাইয়া এই জিনিসটা এইভাবে নিলে ভালো হইতো, এই জিনিসটা বুঝি নাই, এই জিনিসটা আরেকটু সুন্দর করে ভাইয়া বোঝানো যাইতো, আমাকে একটু জানাও যদি তোমরা একজনেই ভিডিওটা এখন দেখে থাকো। বুঝতে পারছো? তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।